দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আমরা কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ঈদে অনলাইনের ব্যবসা ও কেনাকাটা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন পটের বিবির স্বত্বাধিকারী ফোয়ারা ফেরদৌস। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনলাইন ব্যবসাটা অনেক দিন ধরে করছেন, ব্যবসার ধরনটা যদি জিজ্ঞেস করি, এখনকার যে বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এখনকার বাজার পরিস্থিতিতে আসলে অনলাইন বিজনেস বেশ ভালো জনপ্রিয়। কারণ ঢাকা শহরের যে পরিমাণ যানজট কিংবা মানুষজনের যে ধরনের লাইফস্টাইল, তাতে করে সবাই চায় যে আমি যদি ঘরে বসে আমার পছন্দের প্রোডাক্টটা পেয়ে যাই। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয়েছে যে মেইন স্ট্রাইক করেছে সবার মাঝখানে, যে আমি যদি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি ঘরে বসে আছি এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি টাকা দিচ্ছি এবং প্রোডাক্টটা চেক করে নিয়ে নিচ্ছি। এই যে আমি বিভিন্ন মার্কেটে ঘোরা থেকে বিভিন্ন শপিং মলে এত জ্যাম ঠেলে, হ্যাঁ, এই যে আমার সময়টা বাঁচলো, কিংবা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি চাইলে বাসায় নাই কিন্তু আমার প্রোডাক্টটা রিসিভ হয়ে যাচ্ছে। এটাও একটা মজা, যে আমি শুধু প্রোডাক্টটা যাচাই বাছাই করে অর্ডার করে দিব। কেউ হয়তো বা এরকমও দেখা যাচ্ছে যে বিকাশ করে দিচ্ছে, আমাদের ডেলিভারি ম্যান হচ্ছে গিয়ে তার বাসায় গিয়ে পৌঁছে দিচ্ছে। এই যে একটা হ্যাসেল ফি, পুরো একটা প্রসেস। তো এটার কারণে অনলাইন বিজনেসটা আসলে আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমরা অনলাইন ব্যবসার মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য চলে আসতে শুরু করেছে। আপনি সব ধরনের পণ্য এখন অনলাইনে আসছে। আপনাদের পেজের দিকে যদি নজর দিই, তাহলে আপনাদের অবস্থা থেকে কেমন দেখতে পেয়েছেন ব্যবসাটা? আমাদের অবস্থা থেকে আমরা যেরকম শুরু করেছিলাম দেশি তাঁতের শাড়ি নিয়ে, তো সেটা থেকে দেখা যাচ্ছে যে যেহেতু আমি আমাদের একটা ইউনিক ডিজাইনিং এর কাজ চলে শাড়িতে, তো সমস্ত কাস্টমাররাই হয়তো বা এসে রিকোয়েস্ট করছে যে আপু আপনি কামিজ কেন বানাচ্ছেন না, আপনি থ্রি পিস কেন বানাচ্ছেন না, হ্যাঁ আপনি গয়না কেন আনছেন না। তো এরকম আমরা আসলে কন্টিনিউয়াস রিকোয়েস্ট পেতেই থাকি। এটার যে কারণ, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যখন একটা অনলাইন শপের উপরে আস্থা রাখবো, তখন আমি আসলে চাবো যে এই শপটা থেকেই কিনতে। তখন এই ডিমান্ডগুলো চলে আসে কাস্টমারের, যে ওই জিনিসটাকে কিভাবে তখন আপনারা ফুলফিল করার চেষ্টা করছেন? আমরা আসলে ফুলফিল করার অনলাইনে কোনোভাবে পসিবল না, কারণ আমি যদি আসলে অনেক ধরনের প্রোডাক্ট আমি অনলাইনে নামাই আমি একা হয়ে, তো অবশ্যই সেক্ষেত্রে কোয়ান্টিটি কমে যাওয়ার পসিবিলিটিস আছে, কিংবা ডিজাইনের মান কমে যাওয়ার পসিবিলিটিস আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে শাড়ি নিয়েই কাজ করছি। হ্যাঁ, আমাদের 90% প্রোডাক্ট শাড়ি, আর আমরা কিছু কিছু অন্যান্য প্রোডাক্ট অ্যাড করার চেষ্টা করছি শাড়ির সাথে, যেমন ওড়না, সিঙ্গেল কামিজ, এরকম ব্যাপারগুলো পোশাক রিলেটেড। আর যেহেতু আমাদের কাস্টমাররা আসলে আমাদের কাছে ডিমান্ড করছে যে আমরা অন্য প্রোডাক্টগুলো চাই শাড়ির সাথে, তো আমরা এক্সিবিশনে এই কারণে আমাদের সাথে কিছু অনলাইন শপকে ইনভাইট করি। তো ওইখানে আমাদের কাস্টমাররা হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন গয়না পাচ্ছে, ব্যাগ পাচ্ছে, স্যান্ডেল পাচ্ছে, খাবার পাচ্ছে, বই পাচ্ছে, এরকম প্রোডাক্টগুলো তারা এক্সিবিশনে কালেক্ট করে নিতে পারছে। সেক্ষেত্রে শুধুমাত্র এক্সিবিশন কিংবা এইসব জিনিসের দিকে, অর্থাৎ অনলাইনে আমি যে যাচাই বাছাই জিনিসটুকু সেটা আমি হাতে এসে পাচ্ছি, কিংবা যদি কোনো প্রদর্শনী হয়ে থাকে সেখানে সরাসরি দেখার সুযোগ থাকছে, তখন কি তাহলে প্রদর্শনী কেন্দ্রিক বেচা কেনাটা বেড়ে যায় কিনা? প্রদর্শনীও এখন প্রচুর পরিমাণে হচ্ছে। যেটা হয় যে অনলাইনে কাজ করাটা আসলে খুব বেশি সহজ না। আমার যদি 100টা প্রোডাক্ট থাকে, আমাকে 100টা ছবি তুলতে হচ্ছে, সেটা একটা অনেক টাইমিং এর ব্যাপার। সেই ছবিগুলো অনলাইনে দিতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একটা কালেকশনের পরে প্রায় 500 থেকে 600 ইনবক্স চলে আসছে। তো সেক্ষেত্রে এই 500 থেকে 600 ইনবক্স রিপ্লাই করাটাও বেশ সময়সাধ্য ব্যাপার। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, যে আমাদের যখন একটা অনেক বড় একটা কালেকশন নামানোর চিন্তা ভাবনা থাকে, তখন আমরা এক্সিবিশন টার্গেট করে কাজ করি। যে 2 মাস পরে একটা এক্সিবিশন হবে, আমরা হয়তোবা 500 পিস শাড়ি ডিজাইন করব। তো সেই 500 পিস শাড়ি আমাদের এক্সিবিশনে থাকবে। এতে করে সুবিধা যেটা, যে আমি আমার একটা ফুল প্রোডাকশনটা আমি একবারে কাস্টমারের কাছে তুলে ধরতে পারলাম। আবার যে সমস্ত কাস্টমাররা অনলাইনে ফেথ পাচ্ছে না, যে আমি তো জানি না, আমি তো পটের বিবি শাড়ি আসলে কোনোদিন কিনিনি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি আসলে কিন্তু শাড়িগুলো আমার দেখতে ভালো লাগছে, ছবি দেখতে খুব ভালো লাগছে, সবাই দেখছি কিনছে, এটাও ভালো লাগছে, কিন্তু আমি কোনোভাবেই হয়তোবা ট্রাস্ট করতে পারছি না, কারণ হয়তোবা সে অন্য কোনো একটা অনলাইন শপ থেকে খুব বাজে একটা প্রোডাক্ট রিসিভ করেছে, তার হয়তোবা অনলাইন
শপিং এর উপরে কোনো ফেথ নেই। সেক্ষেত্রে আমরা একটা এক্সিবিশনের যখন আয়োজন করলাম, তখন সেই কাস্টমারটা এসে আমাদের এই যে 500 পিস প্রোডাক্ট দেখতে পেলো এবং সে দেখলো যে আমরা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করছি, তখন কিন্তু তার আর কোনো হেজিটেশন থাকে না। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দুইজনের মধ্যে এক ধরনের মেলবন্ধন তৈরি হয়। সেটা তো অবশ্যই। তো দেখা যাচ্ছে যে কাস্টমারটাকে আমি আগে অনলাইনে পাচ্ছি না, একটা এক্সিবিশনের পর সেই কাস্টমারকেই আমি আবার অনলাইনে পাচ্ছি। পরে ফেরদৌস, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফেরত এসে এই বিষয়ে আপনার সাথে আরো কথা বলছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। পটের বিবির স্বত্বাধিকারী ফোরা ফেরদৌস আমাদের সাথে কথা বলছেন অনলাইন ব্যবসা নিয়ে। যদি এবার ডিজাইনের দিকে নজর দিই, আপনারা ডিজাইনগুলো কিভাবে বাছাই করেন এবং আপনাদের ডিজাইনগুলো আসলে কি সবার থেকে অন্য থেকে পার্থক্য করাটা কিভাবে হয়ে ওঠে? আমি কাপড়ের ডিজাইন আর কোয়ালিটি নিয়ে আমার মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে আমি কি পড়তে চাই। আমার কাছে যেটা মনে হয় যে মানে আমার অনলাইন বিজনেস পটের বিবি শুরু করার পেছনেও এটাও একটা কারণ যে আমি শাড়ি পরতে পছন্দ করি, কিন্তু সব জায়গায় গিয়ে কি আর আমি আমার পছন্দ মতো শাড়ি পাই? আমি হয়তো বা চাচ্ছি যে রবীন্দ্রনাথের একটা কবিতা লেখা শাড়ি, কিন্তু যেই কবিতাটা আছে সেই কবিতাটা হয়তো বা আমার পছন্দ না। কেউ হয়তো বা করেছে, কিন্তু ওই কালার কম্বিনেশনে কেন এই কবিতাটা করলো, এরকম একটা ব্যাপার চলে আসে। এই যে এই আকাঙ্ক্ষাটা, এটা থেকে আসলে এই যে আমার নিজস্ব ডিজাইনিং এ যাওয়া। যে দেখা যাচ্ছে যে আমি শুধু যে নিজের ডিজাইন সেটা না, আমি হয়তো কাস্টমারের কাছেও জিজ্ঞেস করি যে আপনারা আসলে কি ডিজাইন চান। কেউ হয়তো বা বললো যে আপু ওরকম একটা কবিতা করেন, কিংবা মানে এইরকম আমি একটা নীল শাড়ি চাচ্ছি, সেটার সাথে আমার চাওয়া পাওয়া ম্যাচ করে আমি হয়তো বা একটা শাড়ি করি। এটা গেল কাস্টমারের সাইড। আরেকটা সাইড হচ্ছে যেমন যেগুলো নিয়ে এখনো কোনো কাজ করা হয়নি সেগুলো নিয়ে কাজ করতে চাই। যেমন যামিনী রায় নিয়ে কাজ করেছি আমরা প্রথমে। যে যামিনী রায়ের পেন্টিংস এর প্রতি আসলে আমার দুর্বলতা অনেক আগে থেকেই। তো পেন্টিং যখন করতাম তখনও যামিনী রায়কে নিয়ে অনেক কাজ করেছি, ওনার পেন্টিং থেকে ইন্সপিরেশন নিয়ে। যখন আমি শাড়ি করছি সেক্ষেত্রেও আমি হয়তো বা ব্লক কাটাচ্ছি, ওনার পেন্টিং এর ছাঁচে আমি ব্লক কাটাচ্ছি। তো এই যে যামিনী রায়ের ব্লক নিয়ে কাজ করছি, ফেলুদা স্ক্রিন প্রিন্ট নিয়ে কাজ করছি, তো এগুলো আমার আশেপাশে আসলে আমি কাউকে এগুলো নিয়ে কাজ করতে দেখি নাই। তো এটা আমার কাছে মনে হয়েছে যেমন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কবিতা লেখা এবং আঁকিবুকি টাইপের যে কোনো কিছুই পোশাকে পড়তে আমার পছন্দ, ভালো লাগে। কিন্তু এই যে রবীন্দ্রনাথ নিয়ে এত মানুষ কাজ করেছে যে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি হয়তো বা এই কাজটা করিনি। যে মানে আমার পথেরই তো অনেকেই এটা নিয়ে কাজ করেছে, আমি একটু ডিফারেন্ট কিছু করি, হয়তো অন্য একটা অনলাইন শপে গিয়ে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে একটা সে শাড়ি পাবে। সেক্ষেত্রে কি ফেলুদা কিংবা সত্যজিৎ থেকে ঘুরে দাঁড়ানো? না, সেক্ষেত্রে ফেলুদা অথবা সত্যজিৎ রায় থেকে ঘুরে দাঁড়ানো না। মানে সত্যজিৎ রায়ের কাজ নিয়ে আসলে শাড়ি, এটার সাথে আসলে যতটা না ব্যবসায়িক সম্পর্ক আছে, আমার পছন্দের সম্পর্কটা আসলে এখানে অনেক জোরদার। কারণ আমি যদি ব্যবসায়িক ভাবে চিন্তা করি যে ফেলুদার পোস্টার নিয়ে শাড়ি, মানে আমি এরকম অনেককে বলতে শুনেছি যে এটা তো ঠিক মেয়েলি ক্যারেক্টার না, তাহলে এটা কেন মেয়েরা শাড়িতে পরবে? এটা হয়তো বা ছেলেদের পাঞ্জাবি হতে পারে, ছেলেদের ফতুয়া হতে পারে, এরকম বেশ কিছু কথাবার্তা আমি শুনেছি। তা আমার কাছে মনে হয়েছে যে আমি ছোটবেলায় ফেলুদা পরে বড় হয়েছি, ফেলুদা যতটা বাকি সবার, ফেলুদা ততটাই আমার। তা আমার পূর্ণ অধিকার আছে যে আমার শাড়িতে আমি আমার ফেলুদাকে ধারণ করব। তো সেই সূত্রে আসলে আমরা প্রায় মানে 3 মাস আমাদের প্রোডাকশন টাইমিং লেগেছে, এই ফেলুদার ডিজাইনিং করা, স্ক্রিন প্রিন্টের কারখানা খোঁজা এবং শেষ পর্যন্ত শাড়িটা প্রিন্ট করে নামানো। কিন্তু আসলে আমি মানে প্রোডাকশনের কাজটা যেরকম ভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত আমাদের আউটপুটটা খুবই ভালো এসেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ ফেলুদা শাড়িটা অপছন্দ করেনি। সেক্ষেত্রে দেশীয় ঐতিহ্য ধরে রাখার বিষয়ে আপনারা কাজ কি ধরনের করে যাচ্ছেন? দেশীয় ঐতিহ্য রাখার বিষয়ে কাজটা হচ্ছে যে মানে দেশের 4টা জায়গা থেকে আসলে আমরা শাড়ি তাঁতিদের সাথে আমাদের কাজ, টাঙ্গাইল, পঞ্চগড়, নারায়ণগঞ্জ আর হচ্ছে ঠাকুরগাঁ। তো তাদের সাথে এই যে মানে তাঁতটাকে বলে যে তাঁত মরে যাচ্ছে, কিংবা এই যে আমাদের ইয়াং জেনারেশন তারা হচ্ছে তাঁতের শাড়ি পরতে পছন্দ করে না। তো এটাই তো সবচেয়ে বড় ব্যাপার না, যে আমরা মাসে অনেক সময় আমরা 300 পিস তাঁতের শাড়ি সেল করছি
এবং আমাদের কিন্তু বেশিরভাগই হচ্ছে ইয়াং জেনারেশনের মেয়েরা কিন্তু এই শাড়ি পরছে। হ্যাঁ, তো এটা আমার কাছে মনে হয় যে অনেক। দেশের বাইরে থেকে সারাটা কেমন আসে, যারা অনলাইন ব্যবসা করে কিংবা দেশের বাইরে কোনো পণ্য পাঠাতে আপনাদের কোনো সমস্যার দিকে পড়তে হয় কিনা? না, দেশের বাইরে পণ্য পাঠাতে আসলেই মানে ইএমএস সার্ভিস বাংলাদেশে কিন্তু বেশ চমৎকার সার্ভিস দিচ্ছে, মানে চিপ রেটে খুব ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো কিনা ডিএচএল কিংবা অন্যান্য সরকারি যে ডাক ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এদের সার্ভিসে আসলে আমরা মুগ্ধ। অনেক সময় এরকমও দেখলাম যে মানে 12 থেকে 15 দিনে আপনার পার্সেল চলে যাচ্ছে, হ্যাঁ, দেশের বাইরে। তো এই সার্ভিসটার কারণে আমার মনে হয় যে খুব কম রেটে দেশের বাইরের মানুষজন আমাদের পণ্য কিনে কুরিয়ারে নিতে পারছে। কারণ আদারওয়াইজ দেখা যাচ্ছে যে শাড়ির দাম 3000 টাকা পড়লো, দুটো শাড়ি 3000 টাকা পড়লো, তার কস্টই 5000 টাকা চলে গেল। তো সেটার ক্ষেত্রে ইএমএস আমাদের খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির ফেরত এসে আমরা এই বিষয়ে আরো কথা বলছি আপনার সাথে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, রাঙ্গামাটিতে নিহত 4 সেনা সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, রাঙ্গামাটিতে নিহত 4 সেনা সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, আমরা সরাসরি দেখছিলাম সেটি। ফোরাফিদোস, আমরা অনলাইন ব্যবসা নিয়ে কথা বলছিলাম, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ঐতিহ্য ধরে রাখার বিষয়গুলো থেকে শুরু করে সব বিষয় চলে এসেছে। আমরা যদি বলি উৎসব কেন্দ্রিক কেনা বেচাটা কি অনলাইনে বেশি হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা যেহেতু মানে জাতিগতভাবে খুবই উৎসব মুখর, তো উৎসবকে কেন্দ্র করে আসলে মানে সবাই খুব ভালো ভালো কাজ করে। তো এই কারণে উৎসব ভিত্তিক কেনা বেচাটাও আসলে প্রচুর। যেমন মানে ঈদের জন্য অনলাইনে প্রচুর আমরা অর্ডার পাই যে কখন আমরা ঈদের শাড়ি আনবো, সেটা রোজার আগে থেকেই শুরু হয়ে যায়। স্পেশালি পহেলা বৈশাখ এবং রোজার ঈদ, পুজো, হ্যাঁ, এই তিনটে খুব বড় বড় উৎসব কভার করে অনলাইন, এবং পহেলা বসন্তও আছে। এমনকি এখন তো 21 ফেব্রুয়ারি উপলক্ষেও অনেকেই শাড়ি বের করে। হ্যাঁ, পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই একটা উৎসব ভাব লেগে থাকে। তা আমার মনে হয় এখন অনলাইনে বেশ ভালোই, মানে উৎসবকে কেন্দ্র করে অনলাইনের ব্যবসায়ীদের অনেক ব্যস্ততা বেড়ে যায়। সেক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে সামনের দিনগুলোতে বলা হচ্ছে বারবারই, যে সরকার থেকেও বলা হচ্ছে যে আমরা সবকিছুতে অনলাইনের দিকে নজর দেওয়া হবে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বেচা কেনা থেকে নিজস্ব ওয়েবসাইট বানানো কিংবা সেদিকে নজর দেওয়াটার দিকে আপনারা কতটুকু এগিয়েছেন? আমাদের ওয়েবসাইটের কাজ চলছে, কারণ ফেসবুক রিলেটেড ব্যবসায় যেটা সবচেয়ে বড় সমস্যা, যে
যে এর আগেও একবার ফেসবুক বন্ধ হয়ে গিয়েছে, তো যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে। তো পুরোপুরি ফেসবুকের উপরে আসলে ডিপেন্ডেন্ট করে থাকাটা ব্যবসার জন্য আসলে খুব রিস্কি। তো সেক্ষেত্রে সবারই আসলে নিজস্ব ওয়েবসাইটের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। সামনের দিনগুলোতে যদি আমরা 2021-2040-এর যে ঘোষণাটুকু এসেছে আইসিটি সেক্টরের দিকেও ঘোষণাটুকু আসছে, আপনারা কেমন মনে করছেন যে আসলে অনলাইন ব্যবসাটা কত দূর এগিয়ে যাবে? অনলাইন ব্যবসাটা তখনই এগিয়ে যাবে, মানে একটা পৃষ্ঠপোষকতা ছাড়া তো আসলে কোনো কিছুই খুব বেশি এগিয়ে যেতে পারে না। আমার মনে হয় যে অনলাইনের ব্যবসায়ী যারা কাজ করছে খুব নিষ্ঠার সাথে, তারা আসলে যথেষ্ট দূর পর্যন্ত বাংলাদেশের এই ই কমার্স সাইটটাকে এনে ফেলেছে। হ্যাঁ, এখন আসলে যদি সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা না করা হয় তাহলে তারা আসলে কতটুকু আগাতে পারবে। আমি সিম্পল একটা উদাহরণ দেই যে অনলাইনে আমরা ব্যবসা করছি, কিন্তু অনলাইনে ব্যবসা করে কি আমরা ট্রেড লাইসেন্স করতে পারছি না। তো মানে আমরা যদি কোনো ধরনের হ্যাসেলের সম্মুখীন হই, যেখানে আমাদের ট্রেড লাইসেন্স শো করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারছি না, তাই না? তো আমরা কিন্তু 8-10টা অন্যান্য অফলাইনের ব্যবসায়ীদের মতোই মানে ট্রাস্টের বেসিসে একটা বিজনেস করতে চাই। কিন্তু আপনি যদি এটা ধরেন, তাহলে কিন্তু আসলে আমাদের সরকার থেকে আমার মনে হয় না যে আমরা সেই ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি যতটুকু আমাদের পাওয়া উচিত। ফোরা ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বাধার কথা বলেছেন, আমরা আশা করছি সে বাধা পেরিয়ে বাংলাদেশে অনলাইন ব্যবসা আরো অনেক দূরে গিয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, ক্যানন টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।